সালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। আজকে আমরা জীববিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ বিষয় খাদ্য, পুষ্টি এবং পরিপাক এই বিষয়ে আলোচনা করব। প্রথমত আমরা আজকে জানবো হচ্ছে খাদ্য পুষ্টি সম্পর্কিত, পরিপাক অংশটা আমরা পরবর্তী একটা ক্লাসে জানবো। আজকের আলোচ্য বিষয়বস্তুর মধ্যে রয়েছে উদ্ভিদের পুষ্টি, উদ্ভিদের পুষ্টির উৎস, বিভিন্ন পুষ্টি উপাদানের গুরুত্ব, অভাবজনিত লক্ষণ, প্রাণীর খাদ্য, প্রাণীর বিভিন্ন খাদ্য পুষ্টি, এই সকল বিষয়গুলো নিয়ে আমরা আজকে জানার চেষ্টা করব। উদ্ভিদের পুষ্টি জিনিসটা কি, আসলে উদ্ভিদ একটা ছোট থেকে উদ্ভিদ যে বড় হচ্ছে, তাহলে এই ছোট থেকে বড় হওয়া মধ্যে তার বিভিন্ন শারীরবৃত্তীয় কার্যকলাপ যেমন শ্বসন, সালোক সংশ্লেষণ, এছাড়া হচ্ছে কোষ বিভাজন, এই সকল কর্মকাণ্ডগুলো উদ্ভিদ সম্পন্ন করছে প্রতিনিয়ত। দেখা যায় একটা উদ্ভিদ তার শারীরবৃত্তীয় কর্মকাণ্ড পরিচালনার জন্য এবং উদ্ভিদের বৃদ্ধির জন্য যে সকল প্রয়োজনীয় উপাদানগুলো সংগ্রহ করে, এগুলোকে বলা হচ্ছে উদ্ভিদের পুষ্টি। তাহলে আমরা উদ্ভিদের পুষ্টির সংজ্ঞাটা জানলাম। উদ্ভিদের বৃদ্ধির জন্য মোটামুটি ধরনের 60 ধরনের মৌলের প্রয়োজন হয়। টোটাল 60 ধরনের মৌলের প্রয়োজন হয় উদ্ভিদের পুষ্টির ক্ষেত্রে। এই 60 ধরনের মৌলের ক্ষেত্রে 16টা মৌল উদ্ভিদের ক্ষেত্রে না থাকলেই নয়, অর্থাৎ এই 16টা উপাদানগুলো উদ্ভিদের থাকতেই হবে। যদি এর কোনোটার অভাব দেখা দেয় বা কোনোটা না থাকে, তাহলে এটার অভাবজনিত লক্ষণ দেখা দেবে। এইগুলোকে বলা হচ্ছে 16টা প্রয়োজনীয় যেই উপাদানগুলো রয়েছে, এগুলোকে বলা হচ্ছে এসেনশিয়াল এলিমেন্ট। তাহলে 16টা প্রয়োজনীয় উপাদান, এগুলোকে বলা হচ্ছে এসেনশিয়াল এলিমেন্টস, অর্থাৎ প্রয়োজনীয় উপাদান। এর ক্ষেত্রে দেখা যায় 16টা প্রয়োজনীয় উপাদান, এগুলো একটার কাজ বা একটার অভাব দেখা দিলে অন্য আরেকটা দিয়ে সেটার অভাবটা পূরণ হয় না, অর্থাৎ যার নির্দিষ্ট কাজ যেটা, সেটা নির্দিষ্ট ওই উপাদান দ্বারাই পূর্ণ হয়। তো এখন প্রত্যেকটা উপাদান আবার সমান পরিমাণ দরকার হয় না। বিশেষ করে উদ্ভিদের ক্ষেত্রে নাইট্রোজেন উপাদানটা হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণ লাগে। আবার এই পরিমাণ, যে পরিমাণ নাইট্রোজেন লাগে, এই পরিমাণ কার্বন বা হাইড্রোজেন, অক্সিজেন এগুলো প্রয়োজন হয় না। তাহলে দেখা যায় কিছু কিছু উপাদান হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণে লাগে, আর কিছু কিছু উপাদান হচ্ছে মোটামুটি একটু হলেই হয়ে যায়। তো এই ক্ষেত্রে ভাগ করলে দেখা যায় 16টা যে এসেনশিয়াল এলিমেন্ট রয়েছে, এই 16টা এসেনশিয়াল এলিমেন্টের মধ্যে কিছু উপাদান হচ্ছে সবচেয়ে বেশি প্রয়োজন হয়। এই উপাদানগুলোকে বলা হচ্ছে ম্যাক্রোমৌল। আর যে সকল উপাদানগুলো মোটামুটি প্রয়োজন হয়, একটু হলেই হয়, এগুলোকে বলা হচ্ছে মাইক্রোমৌল। ম্যাক্রোমৌল রয়েছে, ম্যাক্রোমৌল রয়েছে এই যে 16টার মধ্যে ম্যাক্রোমৌল রয়েছে হচ্ছে 10টি, আর মাইক্রোমৌল রয়েছে হচ্ছে 6টি। তাহলে ম্যাক্রোমৌলগুলো হচ্ছে বেশি প্রয়োজন, উদ্ভিদের বৃদ্ধি এবং পরিপুষ্টির জন্য বেশি প্রয়োজন। আর যে মাইক্রোমৌলগুলো রয়েছে, এগুলো হচ্ছে কম প্রয়োজন, মোটামুটি হলেই হয়, কম প্রয়োজন। ম্যাক্রোমৌল গুলোর মধ্যে যেই 10টি মৌল রয়েছে, এগুলোকে আমরা একটা ছন্দের মাধ্যমে প্রকাশ করতে পারি। এমজিকে ক্যাফে ফর নাইস চপস, এইটা দিয়ে আমরা এটাকে মনে রাখতে পারি, অর্থাৎ চপস এর জন্য এমজিকে নামক একটা ক্যাফে খুবই ভালো। তো এমজি, এমজি দ্বারা ম্যাগনেসিয়াম, কে মানে হচ্ছে পটাশিয়াম, সি এ মানে ক্যালসিয়াম, এরপরে এফই মানে হচ্ছে আয়রন, এই যে নাইসের এনআই দিয়ে হচ্ছে নিকেল, তারপরে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস এবং সালফার, এই মৌলগুলো হচ্ছে ম্যাক্রোমৌল। আর বাকি যে মাইক্রোমৌলগুলো রয়েছে, মাইক্রোমৌলগুলোর মধ্যে আমরা পাবো হচ্ছে এই ছয়টা হচ্ছে, এই ছয়টা হচ্ছে মাইক্রোমৌল। অর্থাৎ এগুলো হচ্ছে উদ্ভিদের কম হলেও উদ্ভিদ মোটামুটি সার্ভাইভ করতে পারে। এখন যদি এই 16টা মৌলের মধ্যে, আগে বলেছিলাম 16টা মৌলের মধ্যে প্রত্যেকটা মৌলই হচ্ছে প্রয়োজনীয়, কোনোটার অভাব দেখা দিলে অন্য আরেকটা মৌল দ্বারা এই অভাবটা পূর্ণ হবে না। তাহলে এই মৌলগুলোর কোনোটার অভাব দেখা দিলে উদ্ভিদের মধ্যে এর অভাবজনিত লক্ষণ প্রকাশ পায়, যেটাকে বলা হচ্ছে ডেফিসিয়েন্সি সিমটমস, অর্থাৎ অভাবজনিত লক্ষণ। তাহলে 16টা মৌল উদ্ভিদের জন্য খুবই প্রয়োজনীয়। এখন এগুলোর উৎস যদি বিবেচনা করি আমরা, পুষ্টি, উদ্ভিদের পুষ্টিগুলোর উৎস কোথা থেকে হয় বা এগুলো কোথা থেকে আসে, তখন দেখা যায় ওই যে উদ্ভিদের যেই 7টা অজৈব উপাদান প্রয়োজন হয়, তার বেশিরভাগই উদ্ভিদ হচ্ছে মাটি থেকে শোষণ করে। যেগুলো মাটি থেকে শোষণ করে, এই জন্য এগুলোকে বলা হয় হচ্ছে খনিজ পুষ্টি, অর্থাৎ এগুলোকে বলা হয় হচ্ছে খনিজ পুষ্টি, অর্থাৎ এগুলো মাটি থেকে শোষণ করে। এছাড়াও এদের উৎস যদি বিবেচনা করি, উদ্ভিদের পুষ্টিগুলোর উৎস যদি বিবেচনা করি, আমরা আরো বিভিন্ন উৎস পাবো। যেমন হচ্ছে আমরা এই যে এর মধ্যে যেই কার্বন এবং অক্সিজেন, এগুলো আমরা বায়ুমণ্ডল থেকে গ্রহণ করি।
এরপরে হাইড্রোজেন, অক্সিজেন। আমরা পানি থেকে অন্যান্য যে সকল উপাদানগুলো রয়েছে, অন্যান্য উপাদানগুলো উদ্ভিদ মাটি থেকে শোষণ করে। তাহলে আমরা দেখলাম হচ্ছে উদ্ভিদের পুষ্টির উৎস বায়ুমণ্ডল, পানি এবং মাটি। এইগুলো থেকে উদ্ভিদ তার প্রয়োজনীয় বা এসেনশিয়াল এলিমেন্টসগুলো গ্রহণ করে থাকে। এরপরে বিভিন্ন পুষ্টি উপাদানের গুরুত্ব। এখানে 16টা যে এসেনশিয়াল এলিমেন্টস রয়েছে, এটার কোনোটার অভাব দেখা দিলে এটার যে ডেফিসিয়েন্সি সিমটমস যেটা রয়েছে এটা অবশ্যই দেখা দিবে, অর্থাৎ অভাবজনিত লক্ষণ দেখা দিবে। এরপরে আমরা উদ্ভিদের পুষ্টি উপাদানের বিভিন্ন পুষ্টি উপাদানের গুরুত্ব নিয়ে যদি দেখি, আমরা দেখা যায় নাইট্রোজেন উদ্ভিদের নিউক্লিক অ্যাসিড, প্রোটিন এবং ক্লোরোফিলের একটা অত্যাবশ্যকীয় উপাদান হিসেবে কাজ করে। অর্থাৎ ক্লোরোফিলের একটা গুরুত্বপূর্ণ উপাদান কিন্তু নাইট্রোজেন। আমরা যদিও ম্যাগনেসিয়ামও কিন্তু ক্লোরোফিলের একটা গাঠনিক উপাদান, এছাড়া ক্লোরোফিলের গাঠনিক উপাদান হিসেবে আরও অন্যান্য মৌল রয়েছে। এখন উদ্ভিদের দৈহিক বৃদ্ধিতে কিন্তু নাইট্রোজেন সাহায্য করে। যদি নাইট্রোজেন না থাকে কিন্তু উদ্ভিদের বৃদ্ধিটা ব্যাহত হয়। অনেক সময় দেখা যায় একটা উদ্ভিদ দীর্ঘদিন ধরে বড় হচ্ছে না বা উদ্ভিদের বৃদ্ধিটা স্বাভাবিক হচ্ছে না, এক্ষেত্রে বুঝতে হবে তার নাইট্রোজেনের অভাব রয়েছে। এরপর হচ্ছে টিস্যুতে পানির পরিমাণ বৃদ্ধি করে। উদ্ভিদের বিভিন্ন শারীরবৃত্তীয় কার্যগুলো সম্পন্ন করার জন্য উদ্ভিদ কোষে কিন্তু পানির দরকার হয়। এই কোষগুলো অনেকগুলো মিলে যেহেতু আমরা জানি টিস্যু গঠন করে, তাহলে টিস্যুতে পানির পরিমাণটা বৃদ্ধি করে হচ্ছে নাইট্রোজেন। এরপর হচ্ছে নাইট্রোজেন যদি না থাকে তাহলে কিন্তু ক্লোরোসিস হয়। ক্লোরোসিস হচ্ছে একটা উদ্ভিদের রোগ, তাহলে ক্লোরোসিস হয়। ক্লোরোসিস হলে কি হয়? ক্লোরোসিস হলে পাতা হলুদ হয়, অর্থাৎ পাতা হলুদ হয়ে যাবে ক্লোরোসিস হলে। দেখো, সাধারণত যেহেতু নাইট্রোজেন ক্লোরোফিলের একটা গাঠনিক উপাদান, ক্লোরোফিল যদি না থাকে উদ্ভিদের সালোক সংশ্লেষণ হবে না। সালোক সংশ্লেষণ যদি না হয় উদ্ভিদ তাহলে তার শারীরবৃত্তীয় যেই কর্মকাণ্ডগুলো, যেমন খাদ্য উৎপন্ন হচ্ছে না, এরপর হচ্ছে শ্বসনে ব্যাঘাত ঘটবে। তো ক্লোরোফিল কিন্তু আবার আরেকটা উদ্ভিদের পাতাকে যে সবুজ রাখে, সবুজ রাখার পেছনে কিন্তু এই ক্লোরোফিল নামক রঞ্জক পদার্থটা কিন্তু দায়ী। তাহলে এই ক্লোরোফিল না থাকলে কিন্তু পাতা হলুদ হয়ে যায়, এই জন্য বলা হচ্ছে ক্লোরোসিস হয়। নাইট্রোজেনের অভাবে কিন্তু ক্লোরোসিস হয়। এখন ম্যাগনেসিয়ামও একটা ক্লোরোফিলের একটা গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। এরপরে যদি আমরা দেখি পটাশিয়াম হচ্ছে পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়ার কাজে ভূমিকা রাখে। এই যে উদ্ভিদ যে দিনের বেলায় সালোক সংশ্লেষণ সম্পন্ন করে, এখানে হচ্ছে উদ্ভিদ বায়ুমণ্ডল থেকে অক্সিজেন গ্রহণ করে। অক্সিজেন গ্রহণ করার একটা পদ্ধতি হচ্ছে পত্ররন্ধ্রের মাধ্যমে অক্সিজেনগুলোকে গ্রহণ করবে। তো এখন পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়ার জন্য তাহলে সাহায্য করা হচ্ছে পটাশিয়াম। এরপর হচ্ছে পানি শোষণে সাহায্য করে পটাশিয়াম। এরপর হচ্ছে কোষ বিভাজনের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। শীর্ষ এবং কিনারা হলুদ হয়ে যায় যদি পটাশিয়াম না থাকে। উদ্ভিদের পাতার যে শীর্ষ এবং পাতার মধ্যে যে কিনারা বা পাতার আশেপাশে এগুলো হলুদ হয়ে যাবে, এছাড়া পাতাগুলো কোঁকড়ে যাবে। এগুলো হচ্ছে পটাশিয়ামের অভাবজনিত লক্ষণ। এরপরে যদি আমরা দেখি উদ্ভিদের পুষ্টির মধ্যে ফসফরাস কিন্তু উদ্ভিদের মূলের বর্ধনে প্রয়োজনীয় একটা উপাদান হিসেবে কাজ করে। অর্থাৎ উদ্ভিদের যে মূল বৃদ্ধি পায়, এই মূলের বৃদ্ধিতে কিন্তু ফসফরাস গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করে। এরপরে ডিএনএ, আরএনএ, এডিপি এবং এটিপি এর গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। এখানে এনএডিপি এবং এটিপি হচ্ছে শক্তি। তাহলে এগুলোকে, অর্থাৎ উদ্ভিদ তার শক্তিগুলোকে এনএডিপি, এটিপি ইত্যাদি হিসেবে, এরপর হচ্ছে জিটিপি, এনএডিপি, H2 এই ধরনের কিছু উপাদান হিসেবে সঞ্চিত রাখে। তো যাই হোক, ডিএনএ এবং আরএনএর গাঠনিক উপাদান হিসেবে আমরা জানি হচ্ছে নিউক্লিওটাইড। ডিএনএ এবং আরএনএ হচ্ছে পলিনিউক্লিওটাইড যৌগ। এই পলিনিউক্লিওটাইডের নিউক্লিওটাইড পলি মানে অনেকগুলো নিউক্লিওটাইড দ্বারা গঠিত। তাহলে নিউক্লিওটাইডের একটা গাঠনিক উপাদান কিন্তু ফসফরাস। তাহলে আরএনএ, ডিএনএ, আরএনএ, এনএডিপি এবং এটিপি এর গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। এরপরে ফসফরাসের যদি অভাব দেখা দেয় তাহলে পাতার মধ্যে একটা বেগুনি রং চলে আসে, তাহলে পাতায় বেগুনি রং দেখা দেয়। তাহলে এটা হচ্ছে ফসফরাসের অভাবজনিত লক্ষণ। এরপরে আয়রন হচ্ছে সাইটোক্রোমের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। সাইটোক্রোম হচ্ছে ইলেকট্রন পরিবহন হিসেবে কাজ করে। এরপর হচ্ছে সাইটোক্রোম শ্বসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শ্বসনের যে 4টা ধাপ রয়েছে, একটা সর্বশেষ যে ধাপটা অর্থাৎ ইলেকট্রন প্রবাহ সিস্টেমের মধ্যে ইলেকট্রন পরিবাহক হিসেবে কাজ করা হচ্ছে কিন্তু সাইটোক্রোম। এরপরে ক্লোরিন সুগার বিটের মূল এবং কাণ্ডের বৃদ্ধিতে সাহায্য করে। সুগার বিট হচ্ছে একটা উদ্ভিদ, তাহলে এই সুগার বিটের মূল এবং কাণ্ডের বৃদ্ধিতে কিন্তু সাহায্য করে হচ্ছে ক্লোরিন। এরপরে সালফার হচ্ছে উদ্ভিদের বৃদ্ধিতে ভূমিকা রাখে। এছাড়া এর অভাবে হচ্ছে ডাইবেক নামক একটা রোগ হয়ে থাকে, এটা একটু মনে রাখতে হবে। ডাইবেক কি? ডাইবেক হচ্ছে উদ্ভিদের
শীর্ষ থেকে শুরু করে পাতা এবং মূল, কাণ্ড সহ উদ্ভিদের টিস্যু সবগুলো একসাথে মরে যাওয়া, এটাকে বলা হচ্ছে ডাইব্যাক। তাহলে ডাইব্যাক কি? এটা হচ্ছে ক নাম্বারের জন্য কোয়েশ্চেন হিসেবে থাকতে পারে। আরেকটা ছিল হচ্ছে ক্লোরোসিস। ক্লোরোসিস কেন হয়? ক্লোরোসিস হচ্ছে নাইট্রোজেনের অভাবে হয়, আর ডাইব্যাক হয় হচ্ছে সালফারের অভাবে। তাহলে ক্লোরোসিস হলে পাতা হলুদ হয়ে যায়, আর ডাইব্যাক হলে উদ্ভিদের মূল, কাণ্ড, শীর্ষ থেকে শুরু করে সকল টিস্যুগুলো মরে যায়, এটাকে বলা হচ্ছে ডাইব্যাক। তো এই হচ্ছে উদ্ভিদের বিভিন্ন পুষ্টি উপাদান এবং তার গুরুত্ব এবং তাদের অভাবজনিত বিভিন্ন লক্ষণ। এখন যদি প্রাকৃতিকভাবে যদি এই সকল পুষ্টি উপাদানগুলো যেগুলো এসেনশিয়াল এলিমেন্টস, এগুলো যদি প্রাকৃতিকভাবে না পাই, তাহলে উদ্ভিদের দেখাই যাচ্ছে বিভিন্ন ধরনের সমস্যা হবে। এবং আগে বলেছিলাম হচ্ছে এই এসেনশিয়াল এলিমেন্টসগুলোর একটার চাহিদা অন্য আরেকটা দ্বারা এটা পূর্ণ হয় না। তাহলে এগুলোকে প্রাকৃতিকভাবে যদি এগুলোর অভাব দেখা দেয়, তাহলে কৃত্রিমভাবে এগুলোকে সরবরাহ করতে হবে। এই উদ্ভিদের মধ্যে যদি নাইট্রোজেনের অভাব দেখা দেয়, তাহলে আমরা ইউরিয়া সার প্রয়োগ করে থাকি। কারণ আমরা জানি ইউরিয়া সারের সঙ্গে হচ্ছে এই যে এখানে কিন্তু নাইট্রোজেন থাকে, তাহলে আমরা নাইট্রোজেনের অভাব দেখা দিলে কৃত্রিমভাবে ইউরিয়া সার প্রয়োগ করে থাকি। এরপরে যদি পটাশিয়ামের অভাব দেখা দেয়, পটাশিয়ামের অভাব দেখা দিলে আমরা মিউরেট অফ পটাশ নামক এক ধরনের সার প্রয়োগ করে থাকি। এরপর আমরা যদি উদ্ভিদের ক্ষেত্রে ফসফরাসের অভাব দেখা দেয়, তখন আমরা টিএসপি সার প্রয়োগ করে থাকি। টিএসপি মানে হচ্ছে ট্রিপল সুপার ফসফেট, ট্রিপল সুপার ফসফেট। তাহলে এই হচ্ছে কৃত্রিমভাবে উদ্ভিদের পুষ্টি উপাদানগুলোকে আমরা সার হিসেবে প্রয়োগ করে এগুলোর চাহিদা পূরণ করে থাকি। এই ছিল হচ্ছে উদ্ভিদের পুষ্টির উৎস এবং তাদের অভাবজনিত লক্ষণ এবং তাদের গুরুত্ব। এরপর আমরা জানবো হচ্ছে প্রাণীর খাদ্য এবং প্রাণীর পুষ্টি নিয়ে। এখন প্রাণীর খাদ্য বলতে কি বোঝানো হয়? মূলত খাদ্য জিনিসটা কি? খাদ্য জিনিসটা হচ্ছে অনেকে বলে হচ্ছে আমরা যা খাই তাই খাদ্য। আমরা যা খাই তা আসলে খাদ্য না। খাদ্যের মধ্যে পড়বে হচ্ছে যারা হচ্ছে দেহ গঠনে সাহায্য করবে, বৃদ্ধি এবং ক্ষয় পূরণ, এই তিনটা কাজ সম্পন্ন করবে। আমরা যা খাই তাই যদি খাদ্য হইতো, বিষয়টা এমন না যে কেউ ধরো ধূমপান করে, তাহলে এটাও তো একটা কেউ খাচ্ছে, কোনো একটা কিছু খাচ্ছে, তাহলে এটাও খাদ্যের মধ্যে পড়তো, এটা আসলে খাদ্য নয়। তাহলে খাদ্য বলতে বোঝানো হয় যেগুলো দেহের বৃদ্ধিতে সাহায্য করবে, দেহের প্রয়োজনীয় শক্তি যোগাবে এবং হচ্ছে প্রতিরক্ষায় সাহায্য করবে। তাহলে এই তিনটা পলিসি মেনটেন করলে তাহলে তখন এগুলোকে খাদ্য বলা হচ্ছে। তাহলে মূলত খাদ্য জিনিসটা কি? খাদ্য হচ্ছে রাসায়নিক বস্তুর সমষ্টি। তবে যারা হচ্ছে রাসায়নিক বস্তুর সমষ্টি বলতে কোন রাসায়নিক বস্তুর সমষ্টি? যারা কিনা উদ্ভিদের প্রাণীর বা জীবের, সামগ্রিকভাবে জীবের দৈহিক গঠন বৃদ্ধিতে সাহায্য করবে, প্রয়োজনীয় শক্তি যোগাবে এবং হচ্ছে তার প্রতিরক্ষায় সাহায্য করবে, তারাই হচ্ছে খাদ্য। তাহলে এই যে রাসায়নিক বস্তুর সমষ্টি বলতেছি, রাসায়নিক বস্তুর সমষ্টি, এইগুলোকে এই রাসায়নিক বস্তুর সমন্বয়ে গঠিত হচ্ছে এই উপাদানগুলোকে বলা হচ্ছে খাদ্য উপাদান। তাহলে খাদ্য উপাদান। আবার এই খাদ্য উপাদানগুলো খাদ্য উপাদানের মধ্যে বিভিন্ন ধরনের পুষ্টি থাকে। খাদ্য উপাদানের মধ্যে খাদ্য উপাদানের মধ্যে বিভিন্ন ধরনের পুষ্টি থাকে, এই জন্য খাদ্য উপাদানকে আবার পুষ্টি উপাদানও বলা হয়। এই খাদ্য উপাদানকে আবার পুষ্টি উপাদানও বলে থাকে। তাহলে আমরা বলতে পারি খাদ্য জিনিসটা হচ্ছে পুষ্টি উপাদানের সমন্বয়ে গঠিত বা খাদ্য উপাদানের সমন্বয়ে গঠিত একটা রাসায়নিক বস্তু। এখন কথা হচ্ছে খাদ্য তাদের যে বিভিন্ন ধরনের খাদ্য উপাদান দ্বারা গঠিত হচ্ছে, এই উপাদানগুলো কোনো খাদ্যের মধ্যে কোন একটা উপাদান বেশি থাকে, আবার কোন একটা উপাদান কম থাকতে পারে। প্রত্যেকটা খাদ্য, এটা বোঝাচ্ছি যে প্রত্যেকটা খাদ্য একই ধরনের উপাদানের সমন্বয়ে গঠিত হয় না। কোনো খাদ্যের মধ্যে কোন একটা উপাদান বেশি থাকে, আবার কোনো খাদ্যের মধ্যে ওই উপাদানটা কম থাকে। তাহলে যেই উপাদানটা বেশি থাকে তার উপর ভিত্তি করে, অর্থাৎ খাদ্য উপাদানের ভিত্তিতে খাদ্যগুলোকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমিষ, আরেকটা হচ্ছে শর্করা, আরেকটা হচ্ছে স্নেহ। তাহলে পুষ্টি উপাদানের ভিত্তিতে খাদ্য হচ্ছে 3 ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে আমিষ, একটা শর্করা, আরেকটা হচ্ছে স্নেহ। আমিষকে ইংলিশে প্রোটিন বলা হয়, তারপরে শর্করাকে কার্বোহাইড্রেট এবং স্নেহকে লিপিড বলা হয়। এখন আমিষের উপাদানগুলো যদি দেখি আমরা, তাহলে মনে রাখতে হবে এই জিনিসগুলো ভাগ করা হয়েছে হচ্ছে ওই খাদ্যের মধ্যে এই পার্টিকুলার উপাদানটা বেশি থাকে। যেমন আমিষ জাতীয় খাদ্যের মধ্যে আমিষ বেশি থাকে, আর কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের মধ্যে কার্বোহাইড্রেট উপাদানটা বেশি থাকে, আর হচ্ছে স্নেহ জাতীয় খাদ্যের মধ্যে স্নেহ জাতীয় উপাদানটা বেশি থাকে। অন্যান্য উপাদানগুলো যে থাকে না, বিষয়টা এমন না।
অন্যান্য উপাদানগুলো অনুপাতে একটু কম থাকে বিধায় ওইগুলোর অনুযায়ী নামকরণ করা হয় না। এখন আমিষের ক্ষেত্রে যদি আমরা দেখি, আমিষ হচ্ছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেনের সমন্বয়ে গঠিত। এখানে নাইট্রোজেন উপাদানটা বেশি পরিমাণে থাকে এবং এটা হচ্ছে মোট উপাদানের 16%ই হচ্ছে নাইট্রোজেন। আমিষের মধ্যে নাইট্রোজেন, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন ছাড়াও ফসফরাস থাকে, এরপর হচ্ছে লৌহ থাকে, তারপর হচ্ছে ম্যাঙ্গানিজ থাকে। এখন কথা হচ্ছে আমিষের যেই গাঠনিক উপাদান, শর্করার গাঠনিক উপাদান আর স্নেহের গাঠনিক উপাদানের মধ্যে যদি আমরা লক্ষ্য করি, শর্করা হচ্ছে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের সমন্বয়ে গঠিত, আর স্নেহ হচ্ছে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের সমন্বয়ে গঠিত। পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে আমিষের মধ্যে নাইট্রোজেন থাকে আর শর্করা এবং স্নেহের মধ্যে কিন্তু নাইট্রোজেনটা থাকে না। এই জন্য আমিষ হচ্ছে শর্করা এবং স্নেহের তুলনায় একটু অধিকতর গুরুত্বপূর্ণ। কারণ আমরা যদি দেখি যে নাইট্রোজেন কিন্তু উদ্ভিদের ক্ষেত্রেও দেখেছিলাম উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে। এছাড়া হচ্ছে প্রাণীর একটা গাঠনিক উপাদান, প্রাণীর ক্ষেত্রে যেটা ডিএনএ এবং আরএনএ, ওখানে কিন্তু নিউক্লিক অ্যাসিড থাকে। এই নিউক্লিক অ্যাসিডের মধ্যে কিন্তু নাইট্রোজেন উপাদানটা থাকে। এখন আমিষের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, তাহলে আমিষ হচ্ছে আমরা দুইটা উপায়ে পেয়ে থাকি, অর্থাৎ উৎস বিবেচনায় উৎস হচ্ছে দুইটা, একটা হচ্ছে প্রাণী আর একটা হচ্ছে উদ্ভিদ। তাহলে আমরা প্রাণী থেকে যেই আমিষটা পেয়ে থাকি এটাকে বলা হচ্ছে প্রাণীজ আমিষ, আর উদ্ভিদ থেকে যেই প্রাণী যেই আমিষটা পেয়ে থাকি এটাকে বলা হচ্ছে উদ্ভিজ্জ আমিষ। উদাহরণ হিসেবে আমরা মনে রাখতে পারি প্রাণীর আমিষের মধ্যে দুধ, ডিম, মাছ এবং মাংস। আর উদ্ভিজ্জ আমিষের মধ্যে আমরা মনে রাখতে পারি চীনাবাদাম, ডাল এবং শিম বীজ। তাহলে এগুলো হচ্ছে আমিষ। এখন আমিষ কি কাজ করে? আমিষ হচ্ছে আমাদের দেহের বৃদ্ধি এবং দেহ গঠনে সাহায্য করে। ক্ষয়পূরণ বলতে কোন একটা জায়গায় কেটে গেল, তাহলে এটাতে ক্ষয়পূরণ করতে হবে, অর্থাৎ কোন একটা ওই যে কেটে যাওয়া অংশটাকে পূরণ করতে হবে, তাহলে এই ক্ষয়পূরণটা সাহায্য করে হচ্ছে আমিষ। এছাড়া হচ্ছে একটা শিশু যে ছোট থেকে বড় হয়ে থাকে, এই যে তার বৃদ্ধিতে সাহায্য করে হচ্ছে আমিষ। দেখা যায় আমিষের যথেষ্ট পরিমাণ অভাব দেখা দিলে শিশুদের ক্ষেত্রে একটা রোগ হয়ে থাকে, ম্যারাসমাস রোগ বলা হয়। তখন হচ্ছে হাড়গুলো একদম তাদের হাড়ের বৃদ্ধিটা সঠিক পর্যায়ে হয় না। তারপর হচ্ছে শিশুটা হচ্ছে বয়স অনুপাতে দেখা যায় তার বৃদ্ধি খুবই কম হয় এবং তার হাত পা গুলো খুবই ছোট ছোট টাইপের হয়ে থাকে। তো এই হচ্ছে আমিষ সম্পর্কিত। এরপরে যদি আমরা শর্করার দিকে যদি দেখি, তাহলে শর্করার ক্ষেত্রে দেখা যায় শর্করার গাঠনিক যে উপাদানটা, গাঠনিক উপাদানের মধ্যে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন থাকে। শর্করার মূলত গাঠনিক একক হচ্ছে স্যাকারাইড। স্যাকারাইড হচ্ছে শর্করার গাঠনিক উপাদান। স্যাকারাইড যদি একটা থাকে তাহলে এটাকে বলা হচ্ছে মনোস্যাকারাইড, যদি দুইটা থাকে তাহলে বলা হচ্ছে ডাইস্যাকারাইড, যদি তিনটা থাকে তাহলে বলা হচ্ছে পলিস্যাকারাইড। তিনটা বা অধিক থাকলে এগুলোকে পলিস্যাকারাইড বলে। তাহলে গাঠনিক উপাদান অনুযায়ী শর্করাগুলোকে তিন ভাগে ভাগ করা যায়। একটাকে বলা হচ্ছে মনোস্যাকারাইড, একটাকে বলা হচ্ছে ডাইস্যাকারাইড এবং আরেকটা হচ্ছে পলিস্যাকারাইড। মনোস্যাকারাইডে মনো মানে হচ্ছে ওয়ান, মনো মানে হচ্ছে ওয়ান, ডাই মানে হচ্ছে দুই, আর পলি মানে হচ্ছে বহু। তাহলে মনোস্যাকারাইড তার মানে বোঝা যাচ্ছে একটা স্যাকারাইড অণু থাকে। এর উদাহরণ হিসেবে আমরা মনে রাখতে পারি হচ্ছে গ্লুকোজকে। আর কোথায় পাওয়া যায় মনোস্যাকারাইড গুলো? কোথায় পাওয়া যায় বলা হচ্ছে ফলের রস এবং মধুতে মনোস্যাকারাইড গুলো পাওয়া যায়। এরপর ডাইস্যাকারাইডের উদাহরণ হিসেবে আমরা মনে রাখতে পারি হচ্ছে ফ্রুক্টোজ এবং সুক্রোজকে। ফ্রুক্টোজ এবং সুক্রোজ এগুলো কোথায় পাওয়া যায়? দুধ এবং চিনিতে। এখন পলিস্যাকারাইড কোথায় পাওয়া যায়? পলিস্যাকারাইড তাহলে এখানে হচ্ছে স্যাকারাইড অণু অনেকগুলো থাকবে। এর উদাহরণ হিসেবে আমরা মনে রাখতে পারি শ্বেতসার এবং স্টার্চকে আমরা মনে রাখতে পারি। এখন এদেরকে কোথায় পাওয়া যায়? পলিস্যাকারাইড গুলোকে আলু, ভাত এবং পাউরুটি ইত্যাদিতে এগুলো পাওয়া যায়। এগুলো হচ্ছে গাঠনিক উপাদান অনুযায়ী শর্করার শ্রেণী বিভাগ। এবং শর্করা হচ্ছে বিভিন্ন উপাদানের মধ্যে বিভিন্ন উপায়ে জমা থাকতে পারে। যেমন শর্করা দুধে ল্যাকটোজ হিসেবে জমা থাকে। এরপরে ফলের রসের মধ্যে ফ্রুক্টোজ বা গ্লুকোজ হিসেবে জমা থাকে। উদ্ভিদে জমা থাকে হচ্ছে স্টার্চ হিসেবে
আর প্রাণীতে জমা থাকে হচ্ছে গ্লাইকোজেন হিসেবে। শর্করার কাজ যদি বলা হয়, শর্করা কি কাজ করে? শর্করা হচ্ছে দেহে কর্মশক্তি যোগায়। শর্করার কাজ হচ্ছে দেহে কর্মশক্তি যোগানো। একটা মানুষ কাজ করতে করতে যখন ক্লান্ত হয়ে যায়, তখন হচ্ছে শর্করা জাতীয় খাদ্য খেলে তার মধ্যে প্রাণশক্তিটা ফিরে আসে, অর্থাৎ কর্মশক্তিটা ফিরে আসে। এই হচ্ছে শর্করার সম্পর্কিত আলোচনায়। ও আরেকটা কথা হচ্ছে, শর্করা আমরা আমিষের ক্ষেত্রে দেখেছিলাম, আমিষ প্রাণীজ এবং উদ্ভিজ্জ দুটা উপায়ে পাওয়া যায়, অর্থাৎ উদ্ভিদ থেকে এবং প্রাণী থেকে পাওয়া যায়। কিন্তু শর্করাগুলোর একটাই মাত্র উৎস, এটা হচ্ছে উদ্ভিদ। তাহলে আমরা শর্করাগুলোকে কোনো না কোনো ভাবে উদ্ভিদ থেকেই পেয়ে থাকি, এছাড়া আর শর্করার কোনো উৎস নেই। এই ছিল হচ্ছে শর্করা সম্পর্কিত আলোচনা। এখন যদি স্নেহ বা লিপিড আমরা খেয়াল করি, স্নেহ বা লিপিডের গাঠনিক উপাদান হিসেবে আমরা পাবো হচ্ছে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনকে। শর্করার ক্ষেত্রে আমরা পেয়েছিলাম হচ্ছে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনকে। লিপিডের ক্ষেত্রে বা স্নেহের ক্ষেত্রে আমরা এই একই উপাদানগুলো পেয়ে থাকি। আর এদের উৎস বিবেচনায় আমরা দুই ধরনের পাবো। উৎস বিবেচনায় আমরা পাবো হচ্ছে প্রাণীজ স্নেহ এবং হচ্ছে উদ্ভিজ্জ স্নেহ। প্রাণীজ স্নেহের মধ্যে আমরা পাবো হচ্ছে মাছের তেল এবং চর্বি, এছাড়া হচ্ছে মাংসের মধ্যেও চর্বি থাকে। এগুলো হচ্ছে প্রাণীজ প্রাণীজ স্নেহ। এছাড়া উদ্ভিজ্জ স্নেহের মধ্যে আমরা পাবো হচ্ছে সয়াবিন, সরিষা এবং সূর্যমুখী তেল। এই এই যে বিভিন্ন ধরনের তেল যে পাওয়া যায় উদ্ভিদ থেকে, এই সবগুলো তেলই হচ্ছে উদ্ভিজ্জ স্নেহের উদাহরণ। স্নেহ কি কাজ করে? স্নেহ হচ্ছে তাপ শক্তি যোগায়। স্নেহ হচ্ছে দেহের তাপ শক্তি যোগায় এবং দেহের তাপীয় ভারসাম্য রক্ষা করে। এখন স্নেহ হচ্ছে দেখা যায় শর্করা এবং আমিষের তুলনায় বেশি পরিমাণ ক্যালোরি ধারণ করে। অর্থাৎ তুমি যদি এক গ্রাম প্রতি গ্রাম শর্করাতে 4 ক্যালোরি শক্তি থাকে, আমিষের মধ্যে থাকে 4 ক্যালোরি, আর স্নেহের ক্ষেত্রে দেখা যায় 9 ক্যালোরি। অর্থাৎ স্নেহ কিন্তু আমিষ এবং শর্করার তুলনায় দ্বিগুণের চেয়েও বেশি পরিমাণ ক্যালোরি ধারণ করে। আর স্নেহ জাতীয় উপাদানগুলো হচ্ছে পরিপাকের ক্ষেত্রে দীর্ঘক্ষণ সময় নেয়। শর্করার ক্ষেত্রে একটা কথা বলতে ভুলে গেছিলাম, শর্করার ক্ষেত্রে হচ্ছে শর্করাগুলো এই যে আমরা যে গাঠনিকগতভাবে দেখেছিলাম ডাইস্যাকারাইড, পলিস্যাকারাইড এবং মনোস্যাকারাইড, এই যে ডাইস্যাকারাইড এবং পলিস্যাকারাইড গুলো কিন্তু মনোস্যাকারাইড হয়েই কিন্তু প্রাণীদেহ শোষণ করতে পারে, অর্থাৎ এগুলোকে সরাসরি প্রাণীদেহ শোষণ করতে পারে না। এগুলোকে আগে মনোস্যাকারাইডে অর্থাৎ সরল শর্করায় পরিণত হতে হয়। এই ক্ষেত্রে স্নেহ যদি পরিপাক হয়, স্নেহ পরিপাক হয়ে কিসে পরিণত হয়? স্নেহ পরিপাক হয়ে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত হয়। শর্করার ক্ষেত্রে শর্করা পরিপাক হয়ে গ্লুকোজে পরিণত হয়েছিল, আমিষের ক্ষেত্রে আমিষ পরিপাক হয়ে অ্যামিনো অ্যাসিডে পরিণত হয়। এই ছিল হচ্ছে স্নেহ সম্পর্কিত আলোচনা। এখন আমরা দেখলাম হচ্ছে খাদ্য উপাদান অনুযায়ী প্রাণীর খাদ্য 3 ধরনের হয়ে থাকে, আমিষ, শর্করা ছিল এবং স্নেহ। এখন এছাড়াও প্রাণীর আরো 3 ধরনের খাদ্য উপাদান রয়েছে। এগুলোর মধ্যে আমরা পাবো হচ্ছে পানি, ভিটামিন এবং খনিজ লবণকে। পানির কয়েকটা নির্দিষ্ট কাজ আছে। পানির কাজ কি? পানি হচ্ছে গাঠনিক উপাদান হিসেবে কাজ করে, প্রাণীর দেহের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। বলা হচ্ছে একজন মানুষের দেহের গঠনের 60 থেকে 65 ভাগই হচ্ছে পানি, 60 থেকে 65 ভাগই হচ্ছে পানি। এছাড়া পানি কি কাজ করে? পানি হচ্ছে দেহের তাপীয় সাম্যতা বজায় রাখে, এরপর হচ্ছে দূষিত পদার্থ নির্গমন করে, যেমন হচ্ছে ঘাম, মূত্র ইত্যাদির মাধ্যমে দেহের মধ্যে যে নাইট্রোজেনজাত বর্জ্য পদার্থগুলো উৎপন্ন হয়, নাইট্রোজেনজাত বর্জ্য পদার্থ ছাড়া যে সকল বর্জ্য পদার্থগুলো উৎপন্ন হবে, এই উৎপন্ন বর্জ্য পদার্থগুলোকে নির্গমন করবে। আর কি কাজ করে? দেহের অভ্যন্তরীণ পরিবহনে সাহায্য করে। যেমন এরপরে যদি দেখি খনিজ লবণগুলো হচ্ছে আমরা বিভিন্ন ধরনের উৎস থেকে পেয়ে থাকি, যেমন আয়োডিন পেয়ে থাকি হচ্ছে আমরা সামুদ্রিক মাছ থেকে, তারপরে হচ্ছে বিভিন্ন শাক সবজির মাধ্যমে আমরা আয়রন বা ক্যালসিয়াম, পটাশিয়াম ইত্যাদি জাতীয় খনিজ লবণগুলো আমরা গ্রহণ করে থাকি, অথবা খাদ্য লবণ হিসেবে আমরা সরাসরি লবণকে গ্রহণ করে থাকি। এখন এরপরে হচ্ছে আমরা যদি দেখি ভিটামিন হচ্ছে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ভিটামিনের কাজ হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা। এখন আমরা ভিটামিনের উৎস বিবেচনায় বিভিন্ন ভাবে ভিটামিন পেয়ে থাকি এবং ভিটামিনকে মোটামুটি ভাবে 6টা ভাগে ভাগ করা যায়। তার মধ্যে হচ্ছে
দ্রবণীয়তার ভিত্তিতে ভিটামিনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। দ্রবণীয়তার ভিত্তিতে ভিটামিনকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে চর্বিতে দ্রবণীয়, আরেকটা হচ্ছে পানিতে দ্রবণীয়। তাহলে চর্বিতে দ্রবণীয় ভিটামিনের মধ্যে আমরা পাবো হচ্ছে এ, ডি, ই, কে। সংক্ষেপে এদেরকে অ্যাডেক এভাবে উচ্চারণ করতে পারি। তারপর পানিতে দ্রবণীয় ভিটামিনের মধ্যে পাবো হচ্ছে আমরা বি এবং সি। ভিটামিন বি কমপ্লেক্স, বি কমপ্লেক্স বলা হচ্ছে বি তে অনেকগুলো রয়েছে, বি1, বি2, বি12, বি6 এরকম অনেকগুলো উপাদান রয়েছে, এই জন্য এটাকে বি কমপ্লেক্স বলা হয়। এরপর হচ্ছে সি। তাহলে এই ছিল হচ্ছে মোটামুটি প্রাণীর খাদ্য এবং পুষ্টি সম্পর্কিত আলোচনা।